যে আওয়ামী লীগ এই যে আজকে ওই তারেকের উপদেষ্টা হুমায়ুনের মতো লাফাঙ্গা আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলে, নাসিরুদ্দিনের মতো পাটোয়ারের মতো লাফাঙ্গার আওয়ামী লীগ নিয়ে কথা, হাসনাতের মতো পান্ডার আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তারেকের মতো তারা তারা একটা লাফাঙ্গা। তার কি আছে, তার যোগ্যতা প্রধানমন্ত্রী হয়, পার্লামেন্টে কথা বলে না। সে একটা জিনিস বজায় রাখতে, তার মার ঐতিহ্য। তার মাও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলতো না পার্লামেন্টে। সে পার্লামেন্ট জানেই না, চিনেই না পার্লামেন্ট কার কথা। তারেকের উপদেষ্টা আজকে তার চেহারা দেখলাম আসতে, তার চেহারা আমি পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার আগেও দেখেছি। হঠাৎ করে তার গালটা ফুলে গেছে। বাংলাদেশের মন্ত্রী হইলেই পরে দেখছি, শুধু এই সরকার, প্রতিটি সরকার মন্ত্রী হলেই পরে সবগুলার পেট বেড়ে যায়, গাল টাল ফুটে যায়। মানে এরা আমি বুঝি না, এক ধরনের হুজুর আছে দেখবেন, হুজুরদের ওই যে মৌলানা আছে না, শেখে করিমপুরি, শেখে রহিমপুরি, এরা আছে, চেহারায় দেখবেন জলমল জলমল করতেছে। লোকজন বাহ কি নুরানির চেহারা রে, কিন্তু এইটা রহস্য তো লোকজন চিন্তা করে না। আমি ভাই চিন্তা করে বাইর করছি, আমাকে নাস্তিক বলেন আর যাই বলেন না, আমি বলতেছি যে ওদেরকে যখন দাওয়াত দেওয়া হয় হুজুরদেরকে, তাদের জন্য বাছাই করে মাংস, মুরগি, মুসল্লাম কত কিছু রান্না করে, এবং এরা এত খাইতে পারে, মানে দিনে কয়েকবার দাওয়াত খাইতে পারে। খাইলে পরে আপনার গাল গুল ফুলবে না, এটা স্বাস্থ্য হবে না, এটা কথা নাকি? এবং দেখবেন মন্ত্রীরাও যখন মন্ত্রী হয়ে গেলে তো সরকারি ভাবে যা ইচ্ছা তাই করতে পারতেছে, খাইতে দেশ গুল্লায় যাক। এই যে পার্লামেন্টে প্রতিদিন ডং করতেছে, স্কুলের দিন কমিয়ে অনলাইন করতেছে, আর শপিং মলের সময়টা কমিয়ে দিয়ে যারা গরিব কর্মচারী তাদের বেতন, রুজি রোজগারের পরটা বন্ধ করে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে ডিজেল নিতে পারতেছে না লোকজন, কারণ তার এইখানে যারা বাইক নিয়ে যায় তারা তো শুধু শখের বাইক না, এরা কিন্তু পেট চালায়, বাইক রাইডিং করে বাংলাদেশে। আর আমাদের পার্লামেন্টে প্রতিদিন হাজার হাজার টাকার বিদ্যুৎ খরচ করে, আর ক্যান্টিনে আমি জানি এমপিদের দিতে হয় না, সরকারি এসব পরিশোধ করে, যার কারণে অনেকে এমপিদের অতিথি হয়ে যায়। এই যে হাজার হাজার কোটি টাকা করতে থাকি, ডং করতেছে। এই সালাউদ্দিন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, সে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করে। সালাউদ্দিন সে সংবিধান বিশেষজ্ঞ হইয়া গিয়েছে। এই দিন দেখলাম যে আইনমন্ত্রী, এটা কত আমার খুব ভালো লাগছে, বাংলাদেশে এত সংবিধান বিশেষজ্ঞ, সবগুলোর আমরা রপ্তানি করতে পারবো। এই যে হুমায়ুনেরও দেখলাম চেহারা হঠাৎ করে যেমন একটা প্রশ্নায়ী ভাব, মন্ত্রী তো এবং ভাবসাব এমন বুঝাই যায় যে চাইমাকে প্রধানমন্ত্রী না করিয়া আমরা গদি ছাড়িব না। এবং তার রিহার্সাল দিতেছে কে, এহসানুল মিলন শিক্ষামন্ত্রী। এই ভিডিওটা দেখলাম, রিহার্সাল দিতেছে স্কুলে বসে, না আমি কি আমরা স্কুলে বলতে অমুকটা কি এইরকম নাম কি বলতে পারে, জাইমা, না জাইমা রহমান, তোমার নাম কি, এইটা যে তুমি কার সাথে রাজনীতি করবা, জাইমা। এই যে তেলের সংকট, শেখ হাসিনা জানতেন যে তেলের সংকটটা হবে, কারণ শেখ হাসিনা যে এত দূরদর্শী সম্পন্ন মহিলা ছিলেন, দেশের মানুষ এখন বুঝতেছে। শুধু উনি বুঝতে পারেন এই দলের যে ভিতরে কি এই যে হেলমেট বাহিনী এইসব ঢুকিয়া গেছে, এইটা ওনাকে জানানো হয়নি। তো দেশ, যেহেতু উনি দেশ সম্পর্কে ভাবতেন, দলের দায়িত্ব দিয়েছিলেন কয়েকজন হুমরা চুমরাকে, কয়েকজন নেতাকে দলের দায়িত্ব দিয়েছিলেন। প্রতিটি বিভাগে এক একজন ভাইস সভাপতি মণ্ডলীর সদস্যকে প্রদান করে সাংগঠনিক টিম করে দিয়েছে, যেটা আওয়ামী লীগের জীবনে কখনো হয়নি। তারপর আওয়ামী লীগ অতীতও হয়েছে, সেইখানে করে দিয়েছিলেন। উনি দেশের দায়িত্ব যেহেতু নিয়েছিলেন, তাই দেশের খবরটা উনি নারী নক্ষত্র জানতেন। উনি যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের এক সময় একটা জাহাজ এসেছিল শেখ হাসিনার আমলে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই জাহাজটা আমরা খালাস করতে পারি নাই, এটা রাশিয়া থেকে আসছিল। তখন শেখ হাসিনা দেখলেন একটি মাত্র দেশ, যেটি ভারত। ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমাদের অনেক সংকট দেখা দিল। তিনি দেখলেন যে ভারত একমাত্র দেশ যে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে রাশিয়া থেকে অত্যন্ত কম দামে ডিজেল, রাশিয়ার ডিজেল কিন্তু উন্নত মানের ডিজেল, সে ডিজেলটা আমদানি করে। তাই উনি করলেন কি,
তাদের সাথে এই চুক্তিটা যে এমনিতে করেন নাই, উনি করেছিলেন যে এই ভাবনা থেকেই, এবং সহজে আনার জন্য, তাড়াতাড়ি আনার জন্য পাইপলাইনটা করলেন। সেই পাইপলাইন দিয়ে আজকে আরেক জাইমার পায়ে তেল দেওয়ার জন্য সব তেল আনতেছে, সব তোলা জাইমা সবাই দেখতেছে না। আমার আশ্চর্য লাগে, এই মেয়েটা নাকি ব্রিটেনে লেখাপড়া করেছে, আমি তো জানি সে কোন জায়গায় লেখাপড়া করেছে, এই আপনার ইয়েতে কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়েছে। কুইন মেরি যে লন্ডনের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, এবং সে ল নিয়ে পড়েছে, প্রথমে আর্টসে পড়েছে, তারপর ল পড়েছে সে। তার সমাবর্তন যেদিন হয় সেই দিন একদিন তারেকের লোক আমার দেখা হয়েছে, সেই দিন দেখা হয়েছিল, আমি তার সাথে হাত মিলাই নেই। আমার মেয়েরও সব বড় মেয়েরও সমাবর্তন ওই দিন ছিল একই সময়ে। ওইখান থেকে আমি তাকে দেখেছি ওই জায়গায়। এই মেয়েটা কি এগুলো দেখে না, এগুলো বুঝে না? সে বিলেতে বড় হয়ে এইরকম হইল কি করে? তাকে যে এত তেল দিচ্ছে, সে আইন বুঝে না, আদালত বুঝে না। সে তাকে ব্যারিস্টার বলা হয় আবার, যে আমাদের আদালত কিভাবে চলতেছে সে জানে না। তারপরে এই যে ট্রেনিং চলতেছে, এই যে স্বৈরাচারী যেটা ক্ষমতা যে না ছাড়ার যে তাদের বাসনাটা জাইমাকে প্রধানমন্ত্রী না করিয়া ছাড়িবে না, সেইটা ওই হুমায়ুনের কথাবার্তা বুঝে যাইতেছে। মানে আওয়ামী লীগের গ্রুপে শহরের বাচ্চারা, আওয়ামী লীগের যদি স্পেসই না থাকবে, আওয়ামী লীগের যদি না থাকবে, আওয়ামী লীগ নিয়ে তো ভাবনা কেন তোদের? আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, তাই আওয়ামী লীগ নিষিদ্ধ করারই দরকার না। রুমিন রহমান একটা কথা বলেছিল টকশোতে, আমি তখন সে বিএনপি করতো, কিন্তু যে দলটিকে এমনিতে তার বাসায় তার বিএনপির ভাবনা যেটা ছিল, যে দলটিকে শেষ হয়ে যেত, যদি রাজনীতি করার সুযোগ থাকতো, সেইটা না করে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে সেই দলকে আবার মাঠে রাজনীতি গ্রহণযোগ্য করে ফেলতো। বাস্তবতা হচ্ছে তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে যত বলবে ততই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাড়বে। সমস্যাটা আমাদের মধ্যে আছে, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কোনো সমস্যা নেই। বিএনপি, জামাত এরা কেউ কিচ্ছু করতে পারবে না, আর জনগণ আওয়ামী লীগ কিচ্ছু নেই। যে সংকট দেশে দেখা দিয়েছে, যে সংকট আসতেছে, যেভাবে তেলের দাম খালি হচ্ছে জাইমার পায়ে, এই যে দেশের সংকট, এই সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশটিকে চিনেন, দেশটিকে রুখটা ধরতে পারেন। এই যে হামের সমস্যা, শেখ হাসিনা তাহলে তো হইতো না, কেন হচ্ছে আমের সমস্যা? আজকে এই জন্য আমি বললাম যে আমাদের সমস্যা আছে। আজকে আমি প্রসঙ্গ আসছি এই কারণে, আমি আজকে দেখলাম 18 তারিখে 2018 আরেকটা ভিডিও দেখলাম, আপনি আমাকে পাঠাইছেন। 2018-তে নাসিরুদ্দৌলা হুজ্জারা, আমি হুজ্জা বলবো, নাসিরুদ্দৌলা হুজ্জারা নাকি শেখ হাসিনা পতনে ওই সময় থেকে সব শুরু করে। বাস্তবতা তো তাই। এবং তার সাথে আগুন কারা দিয়েছিল, সেইখানে তেল কারা দিয়েছিল, সেইখানে সেই উদ্যোক্তা কারা ছিল? ছাত্রলীগের ওইখান তৎকালীন নেতৃত্ব আদালত ছিল। ওই যে কোটা আন্দোলন শুরু হয়, এই নুরা ছাত্রলীগ করতো না? নুরাকে নেতা বানাইছে কারা? ছাত্রলীগ বানাইছে। কইরে পিটায়, এই পিটায়, অরে আর কিছু মিডিয়া সে দিল, বায়ু ত্যাগ করলেও বাংলাদেশের মিডিয়া নুরা নিউজ হইতো। বরিশালে পিটাইছে, সেইটাও নিউজ হইতো। আচ্ছা, ডাকসুতে জিজ্ঞাসা হয় কি করে, বিপি হয় কি করে, সুমন ফেল করে কিভাবে, রব্বানি ফাঁসে সুমন ফেল করে দেখেন না? তারা পাশ করাইছে, তারা 18-তে কোটা আন্দোলন তারা শুরু করাইছিল, ছাত্রলীগ শুরু করছিল কোটা আন্দোলন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, নাম আমি এখানে বলবো না, তখন আমাদের সেক্রেটারি ছিল সিলেটের সন্তান, বুঝতে পারে না। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে সেটা কন্ট্রোল করতে পেরেছিলেন, যেটা দাবি মেনে নিয়েছিলেন, আর অগ্রসর হতে দেননি। উনি বুঝতে পেরেছিলেন 24-এ আইসা এই যে হাইকোর্টের বিচারকরা এটা দিল, এইটা এমনিতে দেয় না ভাই, ডিপ স্টেশনের পয়সা খাইয়া দিছিল। নাইলে এই রায় না দিলে, যে কোটা, এই যেটা পার্লামেন্টে শেখ হাসিনা যে সরকার যেটা নির্বাহী দেশে মেনে নিল, সেই এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয় নাই যে কোটা বহাল থাকবে, হাইকোর্টের রায় দেয় নাই। তখন আবার 24 আন্দোলনটা শুরু হইল। এই কেন ডিপ স্টেট ওই বিচারককে পয়সা দিয়ে তাকে কিনে নিয়ে রায়টা দিয়েছিল, বুঝাতে চেয়েছিল সে মুক্তিযুদ্ধের পক্ষে আসলে না, সে মুক্তিযুদ্ধের পক্ষে আসলে না, সে আসলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য করেছিল। এইখানে আওয়ামী লীগের অনেকেরই হাত ছিল।
আওয়ামী লীগ নেতাদের আপনি যদি আপনার ছেলে মেয়েদের কন্ট্রোল করতে না পারেন, আপনার মন্ত্রী আপনার গাড়ি দৌড়াবে, আপনার ক্ষমতা ব্যবহার করে আপনার ছেলে মেয়ে, আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। এই যে আমাদের কৃষিমন্ত্রী ওরা ওই লোকটাকে আমার ফেরস্তা মনে হইতো, আব্দুল রাজ্জাককে খুব ভালো মানুষ মনে হইতো, স্বপ্ন দেখতে যে লোকটা আওয়ামী লীগের সাধারণ সমাজে হইতে পারতো। তার ছেলের সম্পর্কে যা দেখলাম সে তো মারাত্মক লাল পতাকা, লাল বাদর। হ্যাঁ, এইটা নিজেরা ছেলেদের কন্ট্রোল করতে না যদি পারে, তাইলে রাজনীতি করেন কেন? রাজনীতিটা করবেন কেন আপনারা? এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক ছেলে, আওয়ামী লীগের নেতাদের অনেক ছেলেরা এখানে ছিল না। আর আজকে যে আওয়ামী লীগের যে আজকে ওই তারেকের উপদেষ্টা হুমায়ুনের মতো লাফাঙ্গা আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলে, নাসিরুদ্দিনের মতো পাটোয়ারের মতো লাফাঙ্গার আওয়ামী লীগ নিয়ে কথা, হাসনাতের মতো পান্ডার আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তারেকের মতো তারা একটা লাফাঙ্গা। তার কি আছে? তার যোগ্যতা প্রধানমন্ত্রী হয়, পার্লামেন্টে কথা বলে না। সে একটা জিনিস বজায় রাখতে, তার মার ঐতিহ্য। তার মাও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলতো না পার্লামেন্টে। পার্লামেন্ট জানেই না, চিনেই না পার্লামেন্ট কার কথা। আপনার সুরঞ্জিত দাদা বলতে একটা কথা গোলাপি একটা কিছু এখন তো কইতো গোলাপির জন্য একটা বলে না, তো এই জন্য দায়িত্ব দিছে শেখ হাসিনা, কাউকে দায়িত্ব দিছে কথা বলার জন্য না, কথা বলার জন্য দায়িত্ব দেন উনি। খুব মার্ক করে ওই দিন আনিছিলাম আলমগীর একটা ভিডিও দেখলাম, সে বলতেছে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে কথা বলা যাইতো, উনি সাংবাদিক সম্মেলন করতেন এবং উনি হোমওয়ার্ক করে আসতেন। ইভেন কি উনি ওই মন্ত্রী পরিষদ সচিবের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ভুল তথ্য দিলে উনি বলতেন না এইটা না ওইটা, উনি সঠিকটা বলে দিতেন। উনি বলতেন আমাদের তো প্রধানমন্ত্রী কোন কথা বলে না, ওই শুধু একটা বৈশা তার টাক দেখায়, আমি টাক আছে, আমার টাক আছে, তেল মারো, আমার টাক আছে, বিশ্বাস করে তেল দাও। সরিষা ডিজেল দিলে তো হবে না, সরিষার তেল পাইবো এখন? সরিষা সে কোন জায়গায় সরিষা উৎপাদন সেইটাও তো জানে না, বুঝছেন? যে কোন জায়গায় বলছিল এখানে কি পাট উৎপাদন, যেখানে সরিষা উৎপাদন সেখানে সে পাট উৎপাদন করবে। মানে এই প্রধানমন্ত্রী আমরা পাইছি আর কি। এখন আপনি আমি যে প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, ইদানিং দেখবেন আপনি যে কোনো কথা হইলেই আমাকে মাফ করবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমাকে যা ইচ্ছা তাই বলেন, আমি সত্যি আর কালকেও বলেছি, আজকেও আমি বলতে চাই, কারণ আমি আত্মসমালোচনায় বিশ্বাস করি। সমযোগ আলোচনা হচ্ছে সমালোচনা, যে যাহা বললে আমার বুঝতে হবে এই জিনিসটা। আজকে আমাদের পরিণতি কেন হইল? কেন আমরা শেখ হাসিনা এত উন্নয়ন করার পরেও, এত দূরদর্শী সব মনে হওয়ার পর কেন আমাদের পরিণতিটা হইলো? কেন আমরা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেলাম? তাদের ভাষায় আমাদেরকে কেন নিষিদ্ধ করা হলো? আমি ওই দিন বলেছি, আমাদেরকে নিষিদ্ধ করেছে ওরা, ওদেরকে আমরা নিষিদ্ধ করি না। আমাদের প্রেম বেশি তো। আমাদের আজকে যেদিন দেখবেন টকশোতেও দেখবেন নেতাদের নেতৃত্বের প্রতি যে ভক্তি, খুব ভক্তি, ভালো তো। নেতৃত্বের প্রতি আনুগত্য বক্তৃতা ভালো না? অবশ্যই ভালো, কিন্তু নেত্রীর কথা যারা ওনারা কিছুই বলবেন না, কিছুই চলবেন না। আমরাও তো চাই নেতৃত্বের কথা আমরা চলতে চাই না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি নেত্রীর কথাই চলেন, তাহলে আপনার বিরুদ্ধে আজকে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে না তাদের দুর্নীতির অভিযোগ কেন? পাবলিক পারতেন, দলের নেতা কর্মী তো অভিযোগ তুলে ভাই। আমার এলাকায় আমাকে প্রমাণ দিয়ে বলতে অভিযোগ আছে, দেখবেন দুর্নীতির অভিযোগ। সঞ্জিত দাস আমাদের এমপি গেলে সৎ মানুষ, তিনি কিছু মানুষকে পিক করেছিলেন রাজনীতির কারণে, রুপিং এর কারণে, যাতে আপাত অবস্থা দুর্নীতিগ্রস্ত। আপনি কোন জায়গায় শুনেছেন দলের সাধারণ সম্পাদক উপজেলার গ্রেপ্তার হইলে বলে দলের নেতা কর্মীরা খুশি হয়, সুক্রিয়া আদায় করে? এত বড় ইয়ে ছিল, কোন জায়গায় ছিল না? দুর্নীতি তো করেছেন, এমনকি কর্মীদের সাথে জমিদারের মতো আচরণ করেছেন। কত জায়গায় বলবো, নাম ধরে বলতে চাই না, করেন নাই। আপনার নেত্রীকে আপনাদেরকে বলে দিয়েছিলেন এগুলো করার জন্য। নেত্রী বারবার বলেন নাই তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য? আপনারা যখন কমিটির দায়িত্ব পেতেন, কমিটি করতেন, কাকে নিয়ে আসতেন কমিটিতে? জামাত বিএনপিকে পুনর্বাসন করেন নাই আপনারা কমিটিতে? তৃণমূলের কয়জনকে মূল্যায়ন করেছিলেন আপনারা? আজকে একেবারে অতিভক্তির চূড়ের, এটা কেবল অতিভক্তির চূড়ের লক্ষণ, খুব বেশি ভক্তি ওনাদের। এই হেলমেট বাহিনী সম্পর্কে যখন পত্রিকায় লেখা হতো, ছাত্রলীগের উচিত ছিল না এই সম্পর্কে ইনকোয়ারি করা? তখন বড় আত্মশুদ্ধি উপভোগ করেছেন, হেলমেট বাহিনী আছে আমাদের,
হেলমেট বাহিনী দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। এই হেলমেট বাহিনী যে শিবির বাহিনী, আপনারা তো সেটা তদন্ত করেও তো দেখেন নাই, এটা গুরুত্বই দেন নাই। পত্রিকায় আসে না, হেলমেট নিয়ে বারবার আসছে। কিন্তু আপনারা ছাত্রলীগ কি নেতাদের অভাব ছিল? সার্জিস কিভাবে ছাত্রলীগের নেতা হয়? হাসনাত ছাত্রলীগ ছিল না? হাসনাত কেন ছাত্রলীগ ছিল না? শিবিরের যে প্রার্থী জিএস ঢাকা, সে ছাত্রলীগ ছিল না? এরা কি করে ঢুকে? শুধু ঢাকায় কেন ছাত্রলীগ? সারা দেশে টাকা নিয়ে কমিটি হয় নাই? নেত্রীকে বলে দিয়ে এগুলো নেত্রীকে বলে দিতেন নাকি? বলে দিতেন নাকি? আমার তো অভিযোগ, আমার দুর্নীতি করেছে সেটা আমরা বলবো না, তা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কেন? একজন রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে কেন? সরকার করতে পারে। আপনার বিরোধী সরকার আইয়ুব খান বঙ্গবন্ধুর বিরুদ্ধে করে নাই? তাহলে কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে জনগণ তো কোনদিন দুর্নীতির অভিযোগ আনে নাই? আওয়ামী লীগের ওই সময় পুরানো নেতাদের বিরুদ্ধে জিয়াউর রহমান মামলা করে নাই? আব্দুল সামাদকে 25 বছরের সাজা দিয়েছে সামরিক দুর্নীতি, কিন্তু জনগণ কি কোনোদিন বলেছে বা কর্মীরা কোনোদিন বলতে পারবে আব্দুল সামাদ দুর্নীতি করেছেন? অথবা সিলেটের যারা আওয়ামী লীগ নেতৃত্ব দিতেন, আব্দুর রহিম সাহেব এমপি ছিলেন, আবুল রসর অ্যাডভোকেট, উনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনার একটা জিপ গাড়ি ছিল, অ্যাডভোকেট ছিলেন, উনার জিপ গাড়ি দিয়ে ছাত্রলীগ করা হতো। উনার একটা দেখিনি উনার কিভাবে ইয়েতে যাইতেন। আব্দুর রহিম এমপি সুনামগঞ্জের, উনি রিক্সায় চলতেন, বাসে ঢাকায় আসা করতেন, তখন এমপি, তারপর আওয়ামী লীগের জেলা কমিটি, উনি অ্যাডভোকেট ছিলেন। কিন্তু উনাদের খবর নিয়ে দেখেন, একটা প্রচলিত কথা আছে যে বঙ্গবন্ধু বলেছিলেন, রহিসের মতো এমপি বলে সোনার মানুষ পেলে আমি সোনার বাংলা গড়তে আমার সহজ হয়ে যেত। সেই উনার খবর নিয়ে দেখেন, আমি কিছু বলতে চাই না, উনার ছেলেদের অবস্থা খবর নিয়ে দেখেন এইগুলো কেন হবে? অভিযোগটা উঠবে কেন? কেন অভিযোগ উঠবে আপনার বিরুদ্ধে? আপনি রাজনীতি করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠবে কেন? সত্য মিথ্যা তো প্রমাণের বিষয়, কর্মীরা অভিযোগ তুলবে। এই কি আমি এই জন্য বললাম যে এই যে কথাগুলো আপনার আমাকে কেউ ভালো হবে না। হয়তো আপনাকে একদিন কেউ ফোন করে বলতেই পারে, পারি ভাই অনেকে সুজাতকে টকশোতে আইনেন না, তাতে আমার কিছু যায় আসে না, আমি সত্যি কথা বলছি। এত ভক্তি কেন? নেত্রীর কথা চলবেন না? ভক্তি ভালো, ভক্তি অবশ্যই থাকবে, নেত্রী নির্দেশ আমরা চলবো। নেত্রী তো আপনাদেরকে দুর্নীতি করতে বলেন নাই, নেত্রীকে বলেছি না আপনাদেরকে অট্টালিকা করার জন্য। সব বেশিরভাগ নেতাদের অট্টালিকা নাই, নেত্রী কয়টা অট্টালিকা করেছেন? সুতরাং এইগুলো আমাদেরকে ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে, বুঝছেন? এই জন্য আজকে এই তারেকের লাফাঙ্গা উপদেষ্টার কথা বলার সাহস পায় বা আওয়ামী লীগের স্পেস নিয়ে কষ্ট লাগে, বুঝছেন? এদের কথা শুনলে কষ্ট লাগে, বুঝছেন? কষ্ট লাগে এইগুলো। এই যে তেল মারার অভ্যাসটা, তেল মারার যে অভ্যাস, আজকে তেলের যে সংকট, সব তেল তো চলে এসছে বাংলাদেশে। তেল মারার অভ্যাস তো আজকের না, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের মধ্যে তেল মারা হয় নাই। আপনি এখনো দেখবেন নেতাদের নাম যখন ফেসবুকে দেয় না, বিশেষণ দেয় 10 লাইন, আর এক লাইনও নাম দেয়, বিশেষণ দেয়, রাজপথের কি যে বলে ভাই, আপনি এত কিছু আর কি বিশেষণ। আমাকে আমাকে বলেন ভাই, আমি লজ্জা পাইতেছি ভাই, এইগুলো আমি লজ্জা লাগে। আপনার মনে আছে হুমায়ুন আহমেদের নাটক আছে, বুঝছেন? ওইখানে এজাজ পাগল, সে বিয়ে করবে না, এইটা কি নামটা ভুলে গেলাম, যে এনিওয়ে সে পুকুরে ঝাঁপ দিয়ে ডুব দেয় উইটা বলে আব্বা বিয়ে করবো না, লজ্জা লাগে, বুঝছেন? আমাকে যখন বিশেষণ বলে না, আমার লজ্জা লাগে, আমার আসলেই লজ্জা লাগে। এদের নেতাদের লজ্জা লাগে না। বক্তৃতার সময় বলে কি যে এত বিশেষণ দেয়, শেষ কইরা বলে আমার আর কিছু বলার নাই, আমার কথা এখানেই শেষ, বিশেষণই তার বক্তৃতা শেষ। আবার সে দেখবেন এমন ট্রেন্ড সৃষ্টি হয়েছে, বুঝছেন? সৃষ্টি হয়েছিল, আমি বলতাম 10 জন উপস্থিত হলে 11 জনের বক্তৃতা দেয়। আবার 11 জন কিভাবে বলে, সভাপতি 2 বার দেয়, শুরুতে দেয় এবং শেষে দেয়। 11 হইলো না, আর মঞ্চে বসতে হবে, সামনে কেউ নেই, আপনার দর্শক নাই, কিন্তু মঞ্চে সব নেতা, আমরা সব নেতা, বুঝছেন? যেটা বাস্তব অবস্থা ছিল, দেশেও ছিল, বাইরেও ছিল। এই যে মনে করেন আপনি একটা রিপোর্ট লিখবেন বা একটা প্রেস রিলিজ আসছে আপনার কাছে, প্রেস রিলিজেও তো 3, 4, 5 লাইনে আপনার তথ্য বা 7-8 লাইনে নেতাদের নামে বিশাল একটা তালিকা কিন্তু এখানে,
বিশাল তালিকা হ্যাঁ। এবং ওই নেতারা ওই নিউজটা পড়ে না, তালিকায় তার নাম আছে কিনা সেটা পড়তে হবে। আমি শুনে এটা আমি তো জনমতে শুরু করলাম, তো জনমতে আমি গেলাম, তো অনেকেই জানে আমি আছি, আমি তো আওয়ামী লীগ করার মানুষ, তো অনেকেই ফোন করতো, সুজাত ভাই আমার নামটা গেল না, আমার কেন তুমি কি বক্তৃতা করছো? না, আমি উপস্থিত ছিলাম, সে উপস্থিত ছিল, দিতে হবে। আচ্ছা, হাশেম ভাইয়ের নাম শুনেছেন তো? উনি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। ওনার বাবা কিন্তু 25 বছর চেয়ারম্যান ছিলেন। মন্টু ভাই যখন সেক্রেটারি, তখন বেশ কয়েক বছর, যখন শাহজাহান কর্মদি মারা যাওয়ার পরে, শাহজাহান জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন, তো উনি যখন মারা গেলেন, তখন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন আমাদের হাশেম ভাইয়ের বাবা। উনি হচ্ছেন আবার আমাদের সালমান রহমানের এলাকার লোক। উনার এলাকায় একটা দুঃখজনক ঘটনা আগে বলে, উনি দুঃখ করে বলেছেন, গত উপজেলা নির্বাচনে উনার ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক, উনার পরিবারটার বংশ পরস্পর হইল আওয়ামী লীগ, উনার ভাই সাংগঠনিক সম্পাদক উপজেলা। সেই লোকটি সালমান রহমানের উপজেলায় সালমান রহমানের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াইছিল বলে তার বাড়িঘর সালমান রহমান বাঙাইছে। সালমান রহমান তার বাড়িঘর বাঙাইছে। এইটা হচ্ছে ইতিহাস। আমি হাশেম ভাইয়ের কথা বলি, যে কোথাও যে আসল ছবি, হাশেম ভাই 2টা বই করেছেন, আমি ওনার বইটা করে দিয়েছি শেষ পর্যন্ত। অনেকে ওনাকে ফাঁকি দিয়েছে, টাকা পয়সাও নিচ্ছে, যাই আমি টাকা পয়সা নিইনি। হাশেম ভাই আমাকে ভালো, একটা হচ্ছে আমার স্বপ্ন, উনি কি স্বপ্ন দেখে জীবনে কি হইল, আরেকটা হচ্ছে বাংলাদেশ আমি যুক্তরাজ্য অধ্যায়, ওইখানে 2টা বই আমাকে বলে, সুজাত এত কষ্ট করে পয়সা খরচ করে বইটা করলাম আমি, আওয়ামী লীগের মানুষ আইসা হাতে নিয়ে ছবি দেখে, ছবি আছে কিনা, যখন ছবি তার পায় না বইতে, সে বইটা ফাইলায় চলে যায়। আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, দেশে তো 111, তখন কিন্তু বাংলাদেশের কোনো প্রোগ্রাম হয় না। যেহেতু আমি অস্ট্রেলিয়াতে আছি, জনগণের প্রতি রিপোর্ট পাঠাই, এখানে প্রচুর প্রোগ্রাম হইতো কিন্তু প্রতিদিন, যেহেতু আমি প্রতিদিন রিপোর্ট পাঠাই। তো পরে গিয়ে দেখা গেল সমস্যাটা, এই প্রোগ্রাম গুলোতে যারা আসতেন, তারা ওই নামটা কেন আসলো না, সিনিয়রিটি মেনটেন করা হলো না, এইসব সমস্যা আসতে শুরু করলো। আমি আমার আমার ব্যক্তিগত আরেকটা অভিজ্ঞতা বলে, আমি একটা সংগঠন করেছিলাম, যার আমার উদ্দেশ্যই ছিল এখানে বক্তৃতা কম হবে এবং বাচ্চাদের নিয়ে কাজগুলো মূলত করতে চাই, যেহেতু আমার মেয়ে তখন মেয়েকে নিয়ে করা শুরু করছিলাম। আমার তৌহিদ অনেকেই ছিল, জুয়েল রাজও ছিল এটাতে। আমি এই বেশ প্রোগ্রামও করছি, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক। শেষ পর্যন্ত যখন দেখলো আওয়ামী লীগের নেতাদেরকে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ দেই না, এইটার মধ্যে লাগাই দিল, তারা বিভেদ সৃষ্টি করে সংগঠনটা শেষ করে দিল। আমি কিন্তু বঙ্গবন্ধু ইয়াং ট্যালেন্ট ফোরামও করছি, এবং আমি একবারই নেত্রীর সাথে আমার কত দেখা হয়েছিল 18তে হোটেলে। ওনাকে আমার পিছনে ছবিটা আছে, এইদিকে ওইদিকে বঙ্গবন্ধুর পাশে এই ছবিটা আছে এখানে। আমি ওনাকে একটা বই দিচ্ছি, বইয়ের শিরোনাম, কয়েকটা বই দিচ্ছিলাম, একটা বই ছিল যুদ্ধ জয়ের গল্প, 2 বোনের ছবি দিয়ে, উনি দেখতেছেন বইটা। তো ওই সময় কথা বলতে বলতে আমি বললাম, আপা আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে চাচ্ছি। বললো আমাকে, উনি সব শুনলেন, এইটা বলার পরে উনি আমাকে বললেন, তুমি এই কাজটা করো। আমি শুরু করছিলাম প্রকাশনা করতে বাচ্চাদের, আপনি বিশ্বাস করবেন, একটা প্রকাশনা করেছিলাম, লেখার হেডিং ছিল আমার, শিরোনাম ছিল বাচ্চাদের জন্য প্রসপেক্ট অফ প্রসপারিটি অফ বাংলাদেশ আন্ডার লিডারশিপ অফ শেখ হাসিনা। ব্রিটেনে জন্ম নেওয়া ছেলে মেয়েরা যে লেখা লিখেছিল, বিশ্বাস করতে পারবে না, সেটা প্রকাশনা হবে, কিন্তু আমি একটু ধরে রাখতে পারিনি। যে আমরা অন্য প্রসঙ্গে ব্যক্তিগত গেলাম, এই জন্য আমি বললাম যে এই যে আজকে আমাদের যে দেশটা, আজকে শুনলাম বাংলাদেশ সনদ নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ সনদ নিয়ে কি হচ্ছে আমি জানি না। আমার প্রশ্ন যে সনদ হোক যাই হোক, আমার বাংলাদেশের তো নাই রে ভাই। আমার বাংলাদেশ থাকলে তো আমি বাংলাদেশ সনদ করব। আমার সনদ তো আছে সংবিধান, আমার সনদ তো আছে ইস্তেহার, আছে না স্বাধীনতার ইস্তেহার, আছে না 72-এর সংবিধান। আমি যদি দেশটাকে ফিরে পাই, তাই 10ই এপ্রিল চুপচাপ চলে গেল না। আমরা যেদিন বাংলাদেশ সরকার গঠিত হয়,
কই সোহেল রাজ আজকে তো অনশন করতে দেখি নাই, গণভবন অভিমুখে মিছিল করতে দেখি নাই যে করার জন্য 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস করাও। আমি এটা সম্পূর্ণ বিরুদ্ধে, কারণ 10ই এপ্রিল তো প্রজাতন্ত্র দিবস হয় না। আর বলা হয় যে পাকিস্তানের যদি প্রজাতন্ত্র দিবস হইতে পারে, ভারতের যদি প্রজাতন্ত্র দিবস হইতে পারে, বাংলা না, হয় না। কারণ পাকিস্তান আর ভারত স্বাধীনতা পেয়েছে প্রস্তাবের ভিত্তিতে, প্রস্তাব করেছে এবং ভাগাভাগি করেছে। আর বাংলাদেশ হয়েছে একটা ডিক্লারেশনের মাধ্যমে, সেটা 26শে মার্চ স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু সেই দিন ডিক্লেয়ার করেছেন বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, ওই দিনই প্রজাতন্ত্র দিবস, ওই 26শে মার্চ, ওই দিনই জাতীয় দিবস, ওই দিনই স্বাধীনতা। ওইটা ওই যে মধ্যে একটা বেড়া লাগানোর জন্য, ইতিহাসকে অন্য ধারায় প্রবাহিত করার জন্য সোহেল রাজের একটা প্রচেষ্টা ছিল। এটা আজকে করলো না কেন মিছিল, অনশন করলো না বডি সোহেল? শেখ হাসিনা আমার তো প্রতি 10ই এপ্রিল করতো, গণভবনে যাইতো, আর শেখ হাসিনা চা খাওয়াইতেন, মিষ্টি খাওয়াই খেয়ে বলতেন, দিতেন। আর সেইটাই না সে বিকৃত ভাবে বলতো শেখ হাসিনা গান, কিশোর জঘন্য মনোবৃত্তির মানুষ সেটা। তাজউদ্দিন আমাদের ছেলের জঘন্য মনোবৃত্তির হইতে পারে বুঝতে পারিনি, বুঝছেন? সুতরাং এই জন্য বললাম আমার সনদ নিয়ে কথা বলতেছি এই কারণে, আমার বাংলাদেশের তো নাই রে ভাই, আমার মুক্তিযুদ্ধই তো নাই, আমার সংবিধান নেই। সংবিধানে আজকে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক যুক্ত হবে, আজকে ইতিহাস শিকার হয় খালেদা নাতিনকে জাইমা রহমান, আর কোন ইতিহাস বলে না। আর ছাত্রদের নেতা বলে বেগম রোকেয়ার চেয়ে জাইমা নাকি নারী আন্দোলন। কোন দিন সেই নারীদের কি করলো, সে কোথায় করলো আমি তো বুঝলাম না। আরেকটা বলছিল যে সে কোনটা একটা ভিডিও ভাইরাল হয়েছে, বুকে গিয়ে ভুল করে বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী মা, হ্যাঁ খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। দেখছি আমি এটা, মানে তেল মারতে প্রতিযোগিতা করতে সেটা কে স্ত্রী কে মারছে এইটাই বলে যাচ্ছে, এত তেল। আরেকটা এই যে ক্রীড়া প্রতিবন্ধী বলছিল না জাইমা রহমান, এই আর্সেনালের ইয়ে ছিল সে, গোলকিপার ছিল। আরে ভাই এই দেশে আর্সেনাল হচ্ছে প্রথম সারির একটি টিম ফুটবল, সেই আর্সেনালের গোলকিপার এই দেশে কেউ জানবে না, এরপর সে বক্তব্য প্রত্যাহার করতে। এই যে তেল মারার প্রতিযোগিতা করতে গিয়ে সে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী বানাই দিচ্ছে, বুঝছেন? মারের স্ত্রী বানাই দিচ্ছে। আর করবেনটা কি? এইটাই বলতেছে জৌকারের মতো মিলন দে এত জৌকার, নাম কি জাইমা রহমান, কার সাথে রাজনীতি করবো? জাইমা রহমান। এই যে জোকার চলতেছে রে ভাই, এই দেশটা আসলে বঙ্গবন্ধু কেন যে দেশটিকে স্বাধীন করে, এই দেশটিকে, এটা পাকিস্তানের থাকলেই ভালো হইত। সোনার বাচ্চারা একটা স্বাধীন ভূখণ্ড না পেলে এই জোকারদের মন্ত্রী হইতো না, তারেকও প্রধানমন্ত্রী হইতো না, আর খালেদা জিয়াকেও তার স্ত্রী বানাইতো না, বুঝছেন? আর একটা কি এই যে হাসনাত এমপি হইতো না, ওয়াকারও সেনাপ্রধান হইতো না, হুমায়ুন কবিরের এই বক্তৃতা আমাদের শুনতে হতো না, হুমায়ুন কবিরের মতো লাফাঙ্গাদের বক্তৃতা আমাদের শুনতে হইতো না, এদের স্বাধীন না হইলে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেষ করবো, কালকে আবার কথা হবে মাঝে মাঝে। অবশ্যই আপনি এখানে গৌতম দায়ের একটা কথা বলেছিলেন, আমি শুনেছি যে শেখ হাসিনা যা করে গেছেন এই সরকারকে তা বহন করতে হবে। গঙ্গা চুক্তি নিয়েও শেখ হাসিনার চুক্তি কিন্তু এটা, এবং শেখ হাসিনা এমন ভাবে করেছেন প্রয়োজনে এটা যদি কোনো কারণে নবায়ন করা না যায় তাহলে এই চুক্তিটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এত দূরদর্শী সম্পর্ক, কারণ উনি জানতেন কি হবে না হবে। উনি আছে যে চাল কেনার চুক্তি করেছিল দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে। কোন চাল কিনবে? চাল কিনবে হচ্ছে ভারতীয় কোম্পানির চাল, ভারতীয় কোম্পানি না তো, ভারতীয় চাল কিনবে। সেই চালটা কিনা হচ্ছে দুবাইয়ের একটা কোম্পানি থেকে, অথচ দুবাইয়ে আপনার চালের কোনো ধরনের উৎপাদনই নাই। সো এই যে বিষয়গুলা, তারই ধারাবাহিকতা আমরা এই বর্তমান সময় দেখতে পাইলাম। যেহেতু বর্তমানে একটা জ্বালানি সংকট চলতেছে এবং অবভিয়াসলি আপনার বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা রয়েছে, সো যেহেতু চাহিদা রয়েছে, যে কোনো মূল্যে সরকার সংস্থান করতে যাচ্ছে। এই বিষয়টা দেখায় বা এই সুযোগটার অপব্যবহার করে, এই আপনার কি বলে যে ক্রাইসিসটার অপব্যবহার করে আসলে এখানে ব্যক্তিগতভাবে বেনিফিট
ইলেক্টেড হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং নিঃসন্দেহে এটার সাথে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত। কেন জড়িত? যে যখন একটা ক্রাইসিস পিরিয়ড থাকে বাংলাদেশে, এটা তো মোটামুটি খুবই স্বাভাবিক যে বর্তমানে যে জ্বালানি তেলের ক্রাইসিস চলছে, এটা বর্তমান সরকারের অন্যতম মাথা ব্যথা। যদি এই সরকার আদতে জনগণের কথা চিন্তা করে বা তাদের স্টেবিলিটির কথা চিন্তা করে, তারা নিঃসন্দেহে চাবে যে আপনার জ্বালানি তেলের সংকট দূর করা। এটা খুবই স্বাভাবিকভাবেই চাওয়া উচিত। তো এরকম একটা সেন্সিটিভ বিষয়ে রাষ্ট্রের সকলগুলো এলিমেন্ট, গোয়েন্দা সংস্থা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই কিন্তু এটাতে একটা ক্লোজ নজরদারিতে থাকে, ক্লোজ চেষ্টায় থাকে যে কে আসলে এই সংকট থেকে সরকারকে উদ্ধার করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং তারা টপ টু বটম সবসময়, যেহেতু আমি লম্বা সময় 10 বছর চাকরি করার সুযোগ হয়েছে বাংলাদেশ সরকার, আমি আই নো দ্য প্রসেস। সো এরকম ক্রিটিক্যাল ব্যাপারে সবকিছুই হচ্ছে হায়ার অথরিটিকে অ্যাকনোলেজ করা হয়। তো এই জিনিসটা তারেক রহমানের সম্মতি ব্যক্তি রেখে 2 লাখ টন ডিজেলের পারমিশন দেওয়া হয়েছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তারপরেও যেহেতু মন্ত্রিসভার বৈঠক ছাড়াই এই জিনিসটা হয়েছে, এবং মন্ত্রিসভার বৈঠক হইতে কি সমস্যা ছিল? আমরা তো জানি যে তারেক রহমান প্রতিদিন নাকি অফিস করে সকাল 9টার সময় গিয়ে বসে থাকে। তো এরকম একটা ক্রিটিক্যাল বিষয় তো উনার টেবিলে ফাইলটা যায় না এমন হইতে পারে না। এটা জানা সত্ত্বেও এই জিনিসটাকে অ্যাড্রেস করা হয়েছে। আইদার উনি করেছেন, এবং যেহেতু এটা যে জামাত সংশ্লিষ্টতা দৃশ্যমান, আইদার উনি করেছেন অথবা করতে বাধ্য হয়েছেন। কারণ জামাত বিএনপি তারা সংসদে যতই লোক দেখানো বিরোধিতা করুক না কেন, তারা তো আসলে হচ্ছে একই গোষ্ঠী। সো জামাতকে কোনো না কোনো ভাবে একটা এজ দেওয়ার জন্য হয়তো তারা এটা মেনে নিয়েছেন। এবং আরেকটা যে কোম্পানি আছে সেই কোম্পানিটার ব্যাপারে হচ্ছে ডিটেলস খোঁজ খবর চলছে, বাট আই এম প্রিটি শিওর সেই কোম্পানিটা আসলে এরকম একটা হচ্ছে আদতে কাগজে কোম্পানি, একটা শেয়ার কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে আসলে হচ্ছে টাকাগুলো বের করে নিয়ে যাবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মানে আমার যে কারণে আমার ডাউট ঠিক বলবো না, আমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা নিয়ে একটু শঙ্কিত। এই শঙ্কাটার কথা বলছি, তার কারণটা কি? দেখেন, নর্মালি যে কোনো গভর্নমেন্টের সময়ে, গভর্নমেন্টের ভিতরে বলেন বাইরে বলেন, রাজনৈতিক দলের ভিতরে বলেন বাইরে বলেন, আপনার দুষ্ট লোকের তো অভাব নাই। সো এরকম অনেক মানুষজনই থাকে যে গভর্নমেন্ট সুযোগ সুবিধা বা পাওয়ারে গেলে সেটাকে ব্যবহার করে কোনো না কোনো ভাবে বেনিফিটেড হওয়ার, এটা দুনিয়ার সকল স্ট্রাকচারই আছে। তো এরা কিন্তু একটু হচ্ছে রয়ে সয়ে করে সুযোগ বুঝে গ্রাজুয়ালি। তো বিএনপি তো ধরেন একটা সাধারণ নির্বাচন দিয়ে ক্ষমতায় আসছে 5 বছরের জন্য, তারা রয়ে সয়ে কিন্তু ওভার দ্য টাইম আস্তে আস্তে করার কথা। তো তারা যেভাবে তাড়াহুড়া শুরু করে দিছে, আমার নিজেরও মনে হয় যে তারা তাদের গভর্নমেন্টের স্টেবিলিটি বা গভর্নমেন্টের কন্ট্রোল নিয়ে ডাউটফুল। তা না হইলে এত দ্রুততার সাথে ধরেন হচ্ছে মানে এই জিনিসটা যে সামনে চলে আসবে এটা না বুঝতে পারার কোনো কারণ নাই। তারেক রহমান নিজে লন্ডনে চলে গেছেন, ওনার নামে হচ্ছে কোম্পানি হাউসে কোম্পানি রেজিস্টার কোম্পানি ছিল, ওনার স্ত্রীর নামে ছিল। সো উনি খুব ভালো করেই জানেন যে কতটুকু ইনফরমেশন পাবলিক ডোমেনে আসে। সো এরকম একটা কাগজে কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, এই জিনিসটা সামনে আসবে না এমন তো মনে করার কোনো কারণ নাই। এটা জানা সত্ত্বেও উনি কাজ দিয়েছেন। একইভাবে দেখেন যে আমরা যদি বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা দেখি, এগেইন যে মানুষজন আসলে হচ্ছে সমস্যার উপরের অংশটা বা মানে আউটার লেয়ারটা বুঝতে পারতেছে, কিন্তু গভীর সংকটটা বুঝতে পারছে না। কেন পারছে না? দেখেন, এটা কিন্তু গণমাধ্যমে নিউজ হচ্ছে যে বর্তমান সরকারের এই 45 দিন না একটু বেশি হয়ে গেছে, এখন অলমোস্ট 2 মাসের মাঝে 41,000 কোটি টাকা হচ্ছে তারা ইতিমধ্যে লোন করেছে, অর্থাৎ প্রতিদিন 1,000 কোটি টাকা লোন করছে। এই হিসাবে যদি লোন করতে থাকে বছরে লোন হয়ে যাবে ধরেন 3 লক্ষ কোটি টাকার উপরে, আমাদের বাজেট 6.5 লক্ষ বা 7 লক্ষ কোটি টাকা। এইভাবে একটা ইকোনমি আসলে রান করতে পারে না। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী জুনায়েদ সাকি, যার আদতে একটা সাধারণ নির্বাচন হলে, সে এর আগে অনেক নির্বাচন করছে, সকল নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো আদতে একটা ফেয়ার নির্বাচন হলে বা অংশগ্রহণমূলক নির্বাচন হলে যে একটা কাউন্সিলর পদে নির্বাচিত হইতে পারবে না, তাকে এই ধানের শীষ প্রতীক দিয়া জিতিয়ে আনা হয়েছে। তাকে প্রথমে অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল, পরে অর্থ টাকা এটা পরিকল্পনা দেওয়া হয়েছে। সে একটা কথা বলেছে যে যে রাজস্ব আয় হচ্ছে সেটা দিয়ে পরিচালন ব্যয় মিটছে না, তাহলে অন্য খরচ করবে কিভাবে? আরেকটা খুবই আশঙ্কার বিষয় হচ্ছে যে সরকার কিন্তু এই নতুন সরকার আসার পরে আপনি দেখেন প্রায় 31,000 কোটি টাকা হচ্ছে নতুন করে নোট ছাপিয়েছে, এবং ফার্দার 34,000 কোটি টাকা ছাপানোর ভাবে একটা পরিকল্পনা চলছে। সো আমি যদি জিনিসগুলো সাম আপ করি, যে এই অল্প সময়ের ভিতরে প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা হচ্ছে আপনার কনস্পাইরেন্সি কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এই সরকারের বয়স এখন হচ্ছে 2 মাস পার হয় নাই। তো এদের যে এত তাড়াহুড়া, এই জিনিসটা হচ্ছে আমাকে আসলে শঙ্কিত করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমরা যদি বুঝতাম এই বিএনপি সরকারের সাথে দুর্নীতি একটা বড় ট্যাগলাইন, আগের বার যখন তারা ক্ষমতায় ছিল তারা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তো তারা করাপশন করবে এটা জানা কথাই। কিন্তু সেটা এই সরকার শুরুর 2 মাসের ভিতরে যেভাবে সর্বাগ্রে তাড়াহুড়া করে শুরু করেছে, আমার নিজের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এবং আমার ডাউট যে আদতে এই সরকার বাংলাদেশকে প্রপারলি রান করা, লং টার্ম মেয়াদে রান করার ব্যাপারে হচ্ছে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের আদৌ আছে কিনা।
এটা তো এই গভর্নমেন্টের, আমরা তো সবকিছু জানি না, অন্তত এই জানলাম যে এইটা প্রথম বড় দুর্নীতি। রাইট, এটা 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 হচ্ছে আপনার বড় মানে আপনার হচ্ছে প্রকাশ্যে বড় দুর্নীতি, কারণ এরকম ক্রয় চুক্তি তো ধরেন হচ্ছে এখন পর্যন্ত বড় ক্রয় চুক্তি হয় না। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই ছোট ছোট লেয়ারের দুর্নীতি কিন্তু শুরু হয়েছে। কিরকম শুরু হয়েছে? এই যে এদের যে বড় দুইটা কাজ, এই খাল কাটা কর্মসূচি এবং আপনার কি বলে বৃক্ষরোপণ কর্মসূচি, 25 কোটি না কত কোটি খাল কাটাবে এবং 20,000 কিলোমিটার হচ্ছে করবে, 20,000 কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা করা হয়েছে। এই দুইটা কাজই কিন্তু আসলে একটা বায়বীয় কাজ। বায়বীয় কাজ কেন বলবো? যে আপনার খাল, প্রথমত এটার কোন ধরনের সম্ভাব্যতা যাদের ছাড়া এই খাল কাটা কর্মসূচি শুরু করা হয়েছে। আপনারা দেখেছেন যে তারেক রহমান হচ্ছে আপনার দিনাজপুরে গিয়ে খুব সম্ভবত হচ্ছে আপনার যে কি বলে কোদাল দিয়ে কুপিয়ে খাল কাটছে। বাস্তবে আসলে কোদাল দিয়ে কুপিয়ে এখন হচ্ছে কোথাও খাল কাটা হয় না। 1, 2 নম্বর হচ্ছে যে 20,000 কিলোমিটার খাল খনন করার কথা বলা হচ্ছে, এই 20,000 কিলোমিটারের প্রপার জায়গা সেটা কোথা থেকে আসবে সেটাও কিন্তু হচ্ছে কোনো নির্ধারণ। আদৌতে কি করা হবে? এক্সিস্টিং যে খালগুলো আছে সেগুলোকে ড্রেজিং করা হয়েছে বা সেগুলোকে আরেকটু ফার্দার খনন করা হয়েছে, এরকম ভাবে দেখে টাকা তুলে নেওয়া হবে। কিছু খাল যদি আদৌতে খনন হয়ও সেটা হবে ভেকু দিয়া, টাকা তুলে নিয়ে আসবে হচ্ছে কি দিয়ে? আপনার হচ্ছে এই কতজন লোক লাগানো হয়েছে লেবার কস্ট হিসাবে একটা বড় অঙ্কের টাকা বের হয়ে নিয়ে যাবে। এটা একদম ব্লুপ্রিন্ট করাপশন। সো এই কাজটাও করা হয়েছে কিন্তু হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের আপনার ফেসিলিটেট করা। এক একটা গাছ কাটার জন্য মানে গাছ লাগানোর জন্য খরচ ধরা হচ্ছে আপনার 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা এক এক জায়গায়। সো এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এগুলো তো বায়বীয় কাজ। আপনি গাছ লাগাবেন, 1 বছর পরে 6 মাস পরে বলবেন গাছ মারা গেছে, ছাগলে খেয়ে ফেলছে। সো এই যে কাজগুলো, এগুলো কিন্তু করাপশনের মানে আপনার হচ্ছে যে তাদের ডিপরুটের যে পার্টটা, এবং যেহেতু 17 বছর তাদের ভাষ্যমতে তারা বলে যে 17 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, আদতে তাদের বড় পর্যায়ের কারোরই কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চালাইতে কোনো সমস্যা হয় না। সেটার প্রমাণ আমার মুখের কথা না। আপনারা যদি বিএনপির নেতৃবৃন্দের, তারা তো 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, 14তে করে না 18তে করেছে, এই 2 বছরের আপনার তাদের হলফনামা দেখেন, মানে যেটা ঘোষিত অর্থ সেটা দেখেন, এবং এই যে নির্বাচন তারা লোক দেখানো নির্বাচন করলো সেটার হলফনামা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ট্রেজেক্টরি ক্রমাগত বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুরো সময় ছিল হচ্ছে আপনার ইন্ডিয়াতে, তার সম্পদের পরিমাণ বেড়েছে 7 থেকে 8 গুণ। কোথা থেকে আসছে? সো তারা তো আলটিমেটলি একটা অংশ যদিও বলে যে তারা না খাওয়া ছিল বা তারা হচ্ছে এই ধরনের কাজ জড়িত ছিল না, তাদের প্রত্যেকেরই ব্যবসা বাণিজ্য বেড়েছে। কিন্তু মাঠ পর্যায়ে এই বিএনপি আসার সাথে সাথে যে সর্বগ্রাসী একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এই আপনি দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে আপনার একজন প্রকৌশলীকে ঠিকাদার হচ্ছে আপনার কি বলে লাঠি নিয়ে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? যে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার গিয়ে এই ঠিকাদার খারাপ কাজ করতেছিল, সেই খারাপ কাজের ব্যাপারে বাধা দিতে দেখে হচ্ছে ঠিকাদারে দৌড়ানি দেওয়া হয়েছে, মানে ওই প্রকৌশলীকে দৌড়ানি দেওয়া হয়েছে। এটা কি ইন্ডিকেট করে? আপনার কাছে মনে হইতে পারে যে এটা একটা সাধারণ ঘটনা, এটা সাধারণ আইডেন্টিক্যাল ঘটনা না। আপনার এই ইউনূস সরকারের সময়ে ইউনূস যেমন সকল বাটপার গুলাকে বাংলাদেশে নিয়ে আসছিল, একসাথে জড়ো করছিল, এবং তারা যেভাবে পারে আপনার হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিভাবে নিজস্ব বেনিফিটেড হয় সেই সুযোগ করে চেষ্টা করেছে। একইভাবে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পরেও এই যে দুর্নীতির যে ব্যাপারগুলো আছে এটা একদম প্রান্তিক লেভেল পর্যন্ত ছড়াই গেছে। যে যেভাবে পারে এখান থেকে আসলে বেনিফিটেড হওয়া শুরু হয়েছে। সরকারি পর্যায়ে এটা বড় চুক্তি। প্রথমত এই চুক্তি অন্যান্য ক্ষেত্রে আপনার চুক্তি করার সুযোগ পায় নাই, কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন বাংলাদেশে আসলে খুব বাজে অবস্থায় আছে। এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো আপনার কার্যকর উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয় নাই। যখন নেওয়া হবে তখন বোঝা যাবে সেগুলোতে কি পরিমাণ করাপশন হচ্ছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কেনা বলা যেতে পারে। হ্যাঁ, এর আগে ধরুন ইন্ডিয়ার সাথে তো এক্সিস্টিং চুক্তি থেকেই হচ্ছে আপনার ডিজেল আসছে, সেটার জন্য ফার্দার কিছু করা লাগে নাই। কিন্তু যখনই একটা সুযোগ দেখেছে, প্রথম পাওয়ার সুযোগ মাত্রই তারা এই ধরনের করাপশন করেছে। তো আপনার যেমন মর্নিং শোজ দ্য ডেজ যদি আপনি বলেন, তাহলে বিএনপি সরকারের ভবিষ্যৎ বা এই সরকারের সামনের দিনগুলা কিভাবে যাবে, কিভাবে করাপশন আসলে বাংলাদেশকে একদম গ্রাস করবে, তার একটা নজির বা একটা আপনার হচ্ছে ইশারা বলতে পারেন এই চুক্তিটাকে। মানে খাল খননের প্রথম যে ঘটনাটা জিয়া যখন করে তখন কাছে বিশ্ব শেয়ার করে, তখন ইঞ্জিনিয়াররা জিয়া রহমানের কাছে গিয়েছিল। তারা বললো আমাদের নতুন জমি ধ্বংস করার মতো জমি নেই। তারা প্রস্তাব করছিল রাস্তা যখন হয়, রাস্তার 2 পাশে যে ইয়েটা হয়, এখানে মাটি কেটে করা হচ্ছে রাস্তা, ওইটাকে বলা হয় হচ্ছে বড় পিট। তারা বলছিল বড় পিট গুলো আমরা নতুন করে খনন করি, অন্য কিছু করার দরকার নেই। জিয়া বললেন আপনি এটা বুঝবেন না, এটা পলিটিক্স।
হ্যাঁ, তিনি তাই করলেন। তখন কি করলেন, একদিন ছবি তুলতে গেলেন, এরপর তো কোনদিন জান নেই, তখন এখানকার মাটি কেটে এখানে চাল বানানো হলো, এখানকার মাটি কেটে এখানে চাল বানানো, মাঝখানটা খাল, বৃষ্টি হলো, এটা আবার ভরাট হয়ে গেল। না, এই যে আপনি যদি এদের কার্যক্রম দেখেন, শুধুমাত্র খাল খনন নিয়ে না, প্রথমত দেখেন ভাই যে আগে একটা সময় ছিল যে বাংলাদেশে সেচের যেটা আধুনিক সেচ ব্যবস্থাপনা সেটা বাংলাদেশে ছিল না। তো স্বভাবত একটা বড় খালের যে প্রয়োজনীয়তাটা ছিল, এবং দেখেন আমি একদম হচ্ছে পিওরলি গ্রামের ছিলাম, আমি বড় হয়েছে, আমার বেড়ে ওঠা হচ্ছে গ্রামে। তো ধরেন আমাদের বাড়ি নদীর পাশে দেখে হচ্ছে খালের প্রয়োজনীয়তা আমাদের লাগে না, আমরা হচ্ছে আপনার যে আইল কাটে নিয়ে এসে হচ্ছে পানি দেওয়া লাগতো, তখন তো আর এই পানি ছিল, আমরা ছোটবেলায় যেটা দেখেছি। কিন্তু যেসব জায়গায় ধরেন আদতে হচ্ছে আপনার সে অর্থে নদী সংলগ্ন না বা একটু শুষ্ক এলাকা, সেই এলাকায় খালের মূল পার্সপেক্টিভটা হচ্ছে যে নদী থেকে বা কোনো একটা ওয়াটার সোর্স থেকে ওয়াটারটাকে হচ্ছে জমি পর্যন্ত নিয়ে যাওয়া, এক। আর দুই নাম্বার হচ্ছে যে বর্ষাকালে যে আপনার আমাদের যে ইয়েটা হয় সেটার পানি যতটুকু পারা ধরে রাখা যায়। দেখেন আপনি খেয়াল করে যে বাংলাদেশের এই জিয়া রহমানের কথা বলতেছেন, এটা অলমোস্ট আপনার হচ্ছে প্রায় 40-45 বছর আগের কথা বলতেছি আমরা, রাইট? এখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম বড় নদী রীতিমতো মারা গেছে, সেই নদীগুলাতে হচ্ছে পানি স্বল্পতা ভুগছে, নদীগুলাই ড্রেজিং করে আমরা নাব্যতা ধরে রাখতে পারছি না। তাহলে এই খালে পানিটা আসবে কোথা থেকে? খালে ইটসেলফ কিন্তু পানি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ খাল যে গভীরতায় খনন করা হয় খালে তো কোনো পানি আসে না, এটা জাস্ট হচ্ছে একটা কানেক্টিং লাইন। আর যদি বড় হয় এটা কাইন্ড অফ রিজার্ভার হিসেবে ব্যবহৃত হয় শুধুমাত্র হচ্ছে আপনার বর্ষাকালের জন্য। তো এখন তো আসলে ওই প্রয়োজনটা নাই, কারণ বাংলাদেশের একদম আমাদের যেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় যে আপনার উত্তরাঞ্চল বলা হয়, সেখানেও আমাদের আধুনিক সেচ ব্যবস্থা হচ্ছে করা হয়েছে, এবং যে কারণে বাংলাদেশ তো খাদ্য রীতিমতো স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিল। সো এই জিনিসটা এই মাইন্ড কনসেপ্টে হচ্ছে এই কনসেপ্টটা তারা ঠিক আটকে আছে। ধরেন ওই আপনার টেক ব্যাক বাংলাদেশ বিএনপির যে স্লোগান, তারা 2006 সালে যেখানে দেশ রেখে গেছিল তাদের সকল কার্যক্রম আপনি দেখবেন যে তারা ওইখান থেকে শুরু করছে। তাদের যে প্ল্যান গুলা, তাদের যে কথাবার্তা গুলা আপনি শুনবেন, ইটস দেয়ার লাইক রানিং এন্ড আপনার হচ্ছে ইকোনমি যেটা 70 থেকে 75 বিলিয়ন ডলারের জিডিপি, যেটা 2006 সালে ছিল, সেই জিডিপি কিন্তু বাইরে এটা অলমোস্ট হচ্ছে 450 বিলিয়ন ডলার প্লাস হয়েছে, অর্থাৎ জিডিপির আকার বাড়ছে হচ্ছে 9 গুণ। সো এই যে স্ট্রাকচারটাকে আপনি কিভাবে হচ্ছে ম্যানেজ করবেন, এই স্ট্রাকচারটাকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেট করবেন, এরা এই কনসেপ্টেই নাই। তারা ওই যে জিয়া রহমানের খাল খনন, ওই যে 2001 থেকে 6 সালে কি আছে, আপনি শিক্ষামন্ত্রীকে দেখেন না, সে আছে হচ্ছে এখন নকল নিয়া, যেখানেই যায় এই এক নকল। আমি মাঝখানে কোন জায়গায় জানি দেখেছিলাম শিক্ষামন্ত্রী নাকি নিজেকে অনেক প্রিপেয়ার করছে, অনেক প্রিপেয়ার করে হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে নাকি ইন দা মিন টাইম সে একটা পিএইচডি করছে শিক্ষা ব্যবস্থার উপরে। তো এরকম পিএইচডি করার থেকে তো পিএইচডি বিহীন মিলন অ্যাপারেন্টলি ভালো ছিল। অ্যাটলিস্ট তখনকার সময়ে যার যে ক্রেডিট সেটা দিতে হবে। তখনকার সময়ে যখন হচ্ছে ওই 1 থেকে 6 সরকার, বিএনপি সরকার ছিল, নকল একটা মহামারী রূপ ধারণ করছিল, এবং সেটাকে অ্যাটলিস্ট একটা কন্ট্রোলের ভিতরে নিয়ে আসার জন্য মিলনের একটা অবদান ছিল। কিন্তু এই নকলের বাস্তবতা বর্তমান বিশ্বেই নাই, বর্তমানে আমাদের পরীক্ষা সিস্টেমেই নাই। কেন নাই? কারণ আপনার করে ফেলা হয়েছে তো সৃজনশীল কোশ্চেন। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা যখন এসএসসি ইন্টার দিয়েছি তখন অলরেডি নকলের স্ট্রাকচার চলে গেছে, কারণ আমাদের সময় ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ চলে আসছিল বা স্ট্রাকচারাল রিফর্ম শুরু হয়ে গেছিল। তো আমরা দেখেছিলাম যে হচ্ছে বাজারে এরকম ছোট বই পাওয়া যেত, একদম নোট বই পাওয়া যেত, যেটা হচ্ছে নকলের জন্য। তো এই পুরো স্ট্রাকচারটা তো চেঞ্জ করে এখন সৃজনশীল কোশ্চেন, এবং কোনো গদবাধা কোশ্চেন পরীক্ষায় আসে না। ইংলিশকে কমিউনিকেটিভ ইংলিশ করা হয়েছে, এটা ভালো কি হয়েছে না মন্দ হয়েছে সেটা নিয়ে আলোচনা হইতে পারে। আমাদের শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকের যে ডেভেলপমেন্ট দরকার সেগুলো নিয়ে আলোচনা হইতে পারে। আপনি সেই একই গদবাধা নকল দূর করতে হবে, এই ধরনের কথাবার্তা নিয়ে আসে। তার মানে কি, এখন পর্যন্ত এই দুনিয়া কতটুকু আগায় গেছে বা বাংলাদেশ কতটুকু আগায় গেছে, তারা একটা হচ্ছে ডিনায়াল মুডে আছে। অর্থাৎ শেখ হাসিনার সরকার ওভার দা 17 বছরে বাংলাদেশে কি ট্রেমন্ডাস ডেভেলপ করছে, এটা তারা আসলে মানতেই পারতেছে না। সো তাদের কাছে সকল কিছু মনে হচ্ছে যে ওই ব্যাক টু দ্য পেভিলিয়ন, লাইক আপনার 2001-6 সালে যেমন ছিল। আপনি দেখেন বিদ্যুৎ মন্ত্রীর কথা দেখেন, যে একই সাথে তো এই যে তারেক রহমান যেটা বলছিল একই সাথে 2 জায়গায় বিদ্যুৎ দেওয়া যাবে না, তারা এখন একই কথাই বলছিল। তো তার এখন বৈশ্বিক একটা জ্বালানি সংকট চলতেছে, উই আন্ডারস্ট্যান্ড ভেরি মাচ। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল তখনও তো একটা হচ্ছে জ্বালানির অ্যাপারেন্ট সংকট তৈরি হয়েছিল। যখন কোভিড ছিল, সারা দেশের সাপ্লাই চেইন যখন ভাঙিয়ে গেছিল, তখনও তো জ্বালানি সংকট হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ সরকার সেগুলো কিভাবে ম্যানেজ করছে? সো মাই বটম লাইন ইজ দেয়ার, যে এই গভর্নমেন্টের যে আসলে একটা রান করার কি ধরনের ক্যাপাসিটি থাকা দরকার,
কিভাবে প্ল্যান করা দরকার, কিভাবে আপনার হচ্ছে কয়েক লেয়ারের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, এর কোনো কিছু আসলে এদের নাই। তারা পপুলারিস্ট ঘরানার, যেটা আমি আগেও বলেছিলাম যে প্রত্যেক মন্ত্রী যে কোনো মূল্যে একটা ফাটাকেষ্ট হওয়ার মতো হচ্ছে বক্তব্য বিবৃতি দিচ্ছে, তো আদতে এরা হচ্ছে মাকাল ফল। আপনার একটা মন্ত্রী দেখেন যে ফাংশনাল কোনো কাজ করতেছে, যার কাজ দেখে মনে হচ্ছে যে না তার ওই সেক্টর, কারণ একমাত্র মিলন কেজি তো হচ্ছে আগে দেখা গেছে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার একটা রোল ছিল, এটা বাংলাদেশের অনেক মানুষ স্বীকার করে নকল প্রতিরোধে। তার ব্যাপারে অ্যাটলিস্ট মানুষজন একটা মিনিমাম হাই হোপ ছিল, কিন্তু তার অবস্থা যে পরিমাণ হচ্ছে আপনার ডিগ্রেড হয়েছে, আর বাকি যাদের আনা হয়েছে তাদের নিয়ে তো হচ্ছে আসলে কথাই না। তো তারা এই ইকোনমিটাকে নাম্বার ওয়ান, তো প্রথমত ডক্টর ইউনূস তো ইকোনমিক স্ট্রাকচার ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে উত্তরণের জন্য যে ডাইনামিক চিন্তা ভাবনা ছিল, এর কোনো কিছুই আপনার হচ্ছে ফরওয়ার্ড মুভিং যে চিন্তা ভাবনা ছিল, তার কোনো কিছুই আমরা এই 2 মাসে দেখতে পাই নাই। অনেকে বলতে পারেন যে মাত্র 2 মাস, আমরা হচ্ছে এখনই কেন ক্রিটিসিজম করছি? ক্রিটিসিজম হচ্ছে গভর্নমেন্টের করছি না, আমি সংকটটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি হচ্ছে জাস্ট এই সিমটম গুলা দেখেন, যে ইনিশিয়েটিভ গুলা এখন পর্যন্ত নেওয়া হয়েছে, তার কোনো কিছু আসলে বাংলাদেশকে এই ইউনূস যে সংকটে ফেলে গেছে সেখান থেকে বের করে নিয়ে আসার ব্যাপারে আমাদের হেল্প করবে না। যদি সেটা না করে, আমাদের ইকোনমির অবস্থা খুব বাজে, তার জন্য আলটিমেট সাফারার কি হবে? মানুষজন। সো এই ভয়েসটা মানুষজনের, এই তথ্যগুলো মানুষজনের জানা উচিত, এই ভয়েসটা মানুষজনের আসলে রেজ করা উচিত, কারণ আলটিমেটলি সাফারার তো তারাই হবে। আপনি দেখেন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থেকে 3 থেকে 4 লিটার 5 লিটার তেল লাগে। এই যে তেলের আপনার সংকট তৈরি হয়েছে, এই সংকটটাও কিন্তু একটা কৃত্রিম সংকট। আপনার ওই করাপশনের কথা বলছেন না ভাই, ডিজেলের, আমাদের যে অকটেন এবং পেট্রোলের যে সংকট তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু একটা অ্যাপারেন্টলি একটা কৃত্রিম সংকট তৈরি করে বা অস্বচ্ছতার জায়গা তৈরি করে মানুষজনের মাঝে প্যানিক বায়ের প্রবণতা তৈরি করা হয়েছে, এবং যে কারণে হচ্ছে এই সংকটটা অনেকাংশে অ্যাভয়েড করা যাইতো। কারণ আমাদের ডিজেল আমাদের আমদানি করা লাগে, এই যুদ্ধের কারণে ডিজেলের ইন্টারাকশন হয়েছে। বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনার 40 থেকে 45 ডেজ এর রিজার্ভার আছে, অর্থাৎ জ্বালানি তেল রিজার্ভ থাকে। তার মানে কি, যখন হচ্ছে মার্কিন মানে ইরান এবং মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে, সেটা আমাদের দেশে আমরা ফেস করা শুরু করার কথা হচ্ছে 45 দিন পর থেকে। হ্যাঁ, এর আগে আপনি রেশনিং করতে পারেন, প্রপার প্ল্যানিং করতে পারেন যে আপনার এই রিসোর্সটাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করা যায়। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই মধ্যপ্রাচ্যের সংকট তো আজ অব্দি মোটামুটি হচ্ছে আপনার কত 50 ডেজের মতো হয়েছে, অথচ আমরা গত 1.5 মাস ধরে সংকটে ভুগছি। অর্থাৎ যখন ওইখানে ক্রাইসিসটা শুরু হইলো, তখন থেকেই বাংলাদেশেও কিন্তু হচ্ছে এই হাইপটা উঠে গেছে এবং হচ্ছে সংকটটা তৈরি হয়েছে। এবং খেয়াল করে দেখেন যে তাইলে ওই যে আমাদের রেগুলার রিজার্ভে যে তেলটা থাকার কথা ছিল, কারণ পেট্রোল এবং অকটেন আমাদের কিছুটা হচ্ছে আমাদের গ্যাসের কন্ডেন্সেট থেকে উৎপাদিত হয়, কিছুটা ক্রুড অয়েল থেকে আমরা করি, সেই জিনিসটা গেল কোথায়? সেই তেলটা যারা ছিল, আমাদের যে এক্সিস্টিং আমাদের সেলফ ক্যাপাসিটিটা, সেটার জিনিসটা কোথায় গেল? সো এইটা করেও কিন্তু হচ্ছে আপনার দেখবেন যে প্রত্যেক জায়গায় আপনি পাম্পে তেল পাচ্ছেন না, কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার 200 টাকার তেল 400 টাকা 500 টাকা দিলে আপনাকে কন্টেনার ভরে তেল দেওয়া যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের সকল জায়গায় এটা জড়িত, এরকম অনেক জায়গায় শুরু হয়ে গেছে, এবং এটা করতেছে শুধু প্রান্তিক লেভেলে বিএনপির লোকজন। অর্থাৎ এই পাম্পের সাথে মানে ওই তেল পাম্পগুলোর সাথে হচ্ছে একটা সমঝোতার মাধ্যমে একটা ভয়ভীতি দেখায় এই কাজগুলো কিন্তু করছে। তার মানে কি, এখানেও তো একটা বড় দুর্নীতি হয়েছে। এই দুইটি জিনিসটাকে ডিরেক্টলি আপনি মনিটারি ভ্যালুতে হচ্ছে আপনার বুঝাইতে পারবে না, কিন্তু এইটা দুর্নীতি এবং হচ্ছে মিসম্যানেজমেন্ট। তারা যে বার্তাগুলো দিচ্ছে, আপনি দেখেন এই দিক দিয়ে সড়ক মন্ত্রী বলতেছে জ্বালানি তেলে কোনো সংকট নাই, আর 2 থেকে 3 কিলোমিটার লম্বা লাইন হয়ে যাচ্ছে হচ্ছে পাম্পের সামনে। সংসদে দাঁড়ায়া আপনার ফরেন স্টেট মিনিস্টার সে বলতেছে জ্বালানি তেলে কোনো সংকট নাই। এই বার্তা তো একাধিকবার সরকারের কাছ থেকে দেওয়া হয়েছে। তাইলে তারা ওই দিকে বলছে সংকট নাই, কিন্তু এইদিকে পাম্পে তেল নাই। অন্যদিকে আবার হচ্ছে স্কুলকে আপনার 3 দিন অনলাইন 2 দিন অফলাইন করা হচ্ছে, আপনার হচ্ছে সরকারি অফিস আদালতের সময়সীমা কমায় নিয়ে আসা হয়েছে। এই যে পুরো একটা হ্যাপাজার্ড সিচুয়েশন, কে আসলে সরকার চালাচ্ছে? ওই যে একবার একটা কথা বলেন যে আপনার কুকুর লেজ লাগাচ্ছে না লেজ কুকুর নাড়াচ্ছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। প্রত্যেকের মতো আইডেন্টিক্যালি নিজস্ব বেনিফিটের জন্য ওই আপনার কাজ শুরু করে দিছে বলে ফুল স্ট্রাকচারটা আসলে ফেল করছে। খেয়াল করে দেখেন এই যে হামের যে সংকটটা, এই হামের সংকটটা অ্যাভয়েড করা যাইতো না, 100% অ্যাভয়েড করা যাইতো। অথচ এই স্বাস্থ্যমন্ত্রী যাকে দেওয়া হইতো, তার জীবনে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই স্বাস্থ্য খাতে ব্যাপারে, সে একজন ব্যবসায়ী মানুষ। সে হামের সংকটের আগেই সে স্বাস্থ্যমন্ত্রী হয়েই ঘোষণা দিল কি, এখন থেকে চিকিৎসকরা না রুগীরা ঘুরবে না, চিকিৎসকরা রুগীদের পিছনে ঘুরবে। দুনিয়ার কোনো দেশে চিকিৎসকরা রুগীদের পিছনে ঘুরে না, এটা তার ডিউটি না। তার কাজ হচ্ছে আপনি তাকে প্রপার যে মেডিকেল অ্যাপারেটাস দরকার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সেগুলো দিবে, সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে সে রুগী দেখবে। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের ডাক্তাররা, আমি এই ব্যাপারে আই ক্যান ভাউচ ফর দেম,
মানে যে ডাক্তাররা সীমিত আপনার সামর্থ্য মানে আপনার হচ্ছে ক্যাপাসিটির ভিতরে যে পরিমাণ সার্ভিস দেয়, এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষজন আসলে যে সহজে এবং বলা যেতে পারে সস্তায় স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল বেনিফিট মানে সুবিধাগুলো হচ্ছে পায়, সেটা বিশ্বের উন্নত দেশেও পাওয়া সম্ভব না। এটা ট্রু। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আইসাই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলেন, এরপরে আসলে হামের এই আপনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। হামের প্রাদুর্ভাবের পরে এই বিষয়টাতে অ্যাভয়েড করা যাইতো। কিভাবে অ্যাভয়েড করা যাইতো? তারা তো আইসা আপনার ডাটা জানেন, আপনি আপনার ইয়াকে জিজ্ঞেস করলেই তো হচ্ছে যে যারা ইএমএস এ যে সেন্টার আছে, যারা হচ্ছে ওই স্বাস্থ্য খাতের সকল ডিজিটাল দ্বারা যাদের কাছে আছে, আপনি তাদের কাছে ইপি জানতে চাইলে জানতে পারতেন যে হচ্ছে বাংলাদেশের এই হামের ভ্যাকসিনেশনের হার কত। ইউনুস আপনার হচ্ছে ভ্যাকসিনেশন করে নাই বললা, যেটা 95% ছিল 2023, 24, 25 এসে সেটা 59% নেমে আসছে। হামের হার্ড ইমিউনিটির জন্য আপনার দরকার হচ্ছে 90% অ্যাটলিস্ট। তো আপনি তো আগে থেকে কেয়ারফুল হওয়া থাকা দরকার ছিল, আপনি সেটা করলেন না। কি করলেন? প্রথমে আওয়ামী লীগের কাছে দূর দেওয়ার চেষ্টা করলেন, যখন সেটা পারলেন না, যখন ডেটা ভিত্তিক হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম যে হচ্ছে ইউ আর টেলিং দ্য লাই, দেন তারা বলো যে না ইউনুসের আপনার হচ্ছে উপরে কিছুটা দোষ দিল, তাদের মিসম্যানেজমেন্ট দিল। কিন্তু তোমরা যে মিসম্যানেজমেন্ট করেছো, তোমরা যে পুরো সিস্টেমটা আসলে কিভাবে অপারেট করতে হয় সেটা জানো না। কারণ এর থেকে তো অনেক বড় ক্রাইসিস ছিল হচ্ছে কোভিড, আপনি দেখেন সেটা নিয়ে হচ্ছে সেই ক্রাইসিস তো হচ্ছে মিটিগেট করা গিয়েছে। তো এই হামের সংকটটা দেখেন, আমরা যখন কথা বলতেছি আজকে হয়তো 10 থেকে 12 জন হচ্ছে শিশু মারা গেছে, যার হারাচ্ছে, যার সন্তান